সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই ক্রান্তিকালীন সময়ে তোমাদের পড়াটা বেগবান করার জন্য, অর্থাৎ পড়াটা চালিয়ে যাওয়ার জন্য আজকে আমি তোমাদের অধ্যায় 5 রসায়ন বিষয়ের অধ্যায় 5-এর রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা যে বিষয়গুলি আগে শিখবো সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো, যোজ্যতা ইলেকট্রন ও যোজনী, যৌগমূলক ও তাদের যোজনী, রাসায়নিক সংকেত লেখার নিয়ম, আণবিক সংকেত ও গাঠনিক সংকেত এবং এদের লেখার নিয়ম, অষ্টক দ্বয়ের নিয়ম এবং নিষ্ক্রিয় গ্যাস ও এদের স্থিতিশীলতার কারণ ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ আজকের পড়ার শেষে আমরা এইগুলো শিখতে পারবো ইনশাআল্লাহ। তো দেখো, তো রাসায়নিক বন্ধন কি, আসলে এটা রাসায়নিক বন্ধনটাকে কি কেন আমরা শিখতে যাচ্ছি এবং রাসায়নিক বন্ধন শেখার আগে আমাদেরকে এইগুলো শিখতে হবে আগে। হ্যাঁ, তো রাসায়নিক বন্ধনটা কি আগে দেখি। দেখো, কারণ কোনো একটা ছেলেকে যদি আমরা দাঁড় করিয়ে দিতে পারি, তো দাঁড় করালে দেখবা যে তার দুই হাত কখনো স্থির হয়ে এক জায়গায় থাকে না। দুই হাত দেখবা যে পকেটের মধ্যে দিয়ে আসে, অথবা বেঞ্চের উপর দিয়ে আসে, অথবা দুই হাত মুষ্টি করে আসে, বা পিছনে মুষ্টি করে আসে, বা তোমার কাঁধ এরকম করে তোমার মাজায় গিয়ে থাকতে পারে। হ্যাঁ, তো এই যে হাত কখনোই কি হচ্ছে না, এই যে আমার যেমন হাতটা দুই হাত এরকম হয়ে যাচ্ছে, দুই হাত এরকম স্টিল ভাবে আলাদা করে থাকতে পারছে না। তা এর পিছনে কারণ কি? হাত বন্ধনে অংশগ্রহণ করতে চায়। অর্থাৎ ঠিক প্রত্যেকটা মৌল বা প্রত্যেকটা পরমাণু নিজে একা থাকতে পারে না, তাই অন্য মৌলের সাথে সেও বন্ধনে অংশগ্রহণ করতে চায়, এবং যার যে কয়টা হাত আছে সেই কয়টা হাত দিয়েই তারা বন্ধনে অংশগ্রহণ করতে চায়, যেটা তোমার আমরা যোজনী বলে থাকি। যার যে কয়টা হাত আছে সেটাই তার যোজনী। আর যোজিত ইলেকট্রন বা যোজনী কি, এটা আমরা জানি যে প্রত্যেকটা মৌলের যদি ইলেকট্রন বিন্যাস করি, তো ইলেকট্রন বিন্যাস করলে দেখবা যে প্রত্যেকটা মৌলের সর্বশেষ কক্ষপথে মোট যে কয়টি ইলেকট্রন থাকে সেই সংখ্যাকে সেই মৌলের যোজিত ইলেকট্রন বলে। অর্থাৎ আরেকবার বলি, প্রত্যেক মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে মোট যে কয়টি ইলেকট্রন থাকে সেটি তার যোজিত ইলেকট্রন। আর যোজনী কি, যেমন আমরা একটু দেখি, ম্যাগনেসিয়াম যদি আমরা দেখি, ম্যাগনেসিয়াম কত 12, ইলেকট্রন বিন্যাস করলে কি হয় 1:2, বা তোমাদের 9 10 এর ইলেকট্রন বিন্যাস, 8 এর যে ইলেকট্রন বিন্যাস 2 8 2, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে ম্যাগনেসিয়ামের কয়টা ইলেকট্রন আছে? 2টি। সুতরাং ম্যাগনেসিয়ামের যোজিত ইলেকট্রন 2। আবার ম্যাগনেসিয়ামের যোজনীও কিন্তু 2। কেন? ধাতুর ক্ষেত্রে আমরা জানি সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী, আর অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে সেটা তার যোজনী। এখন দেখো, যোজিত ইলেকট্রন আমরা বুঝলাম যে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা। আর যোজনী কি? যোজনী হচ্ছে কোন মৌল অনুগঠনকালে অন্য মৌলের সাথে তার যুক্ত হওয়ার ক্ষমতা, বা যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে তার যোজনী। অর্থাৎ অনুগঠনকালে কোনো একটি মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা বা প্রবণতা সৃষ্টি করে, যে ক্ষমতা দেখায়, বা একটি মৌল আরেকটি মৌলের সাথে কি অনুপাতে মিশ্রিত হচ্ছে বা কি অনুপাতে যুক্ত হচ্ছে, সেটাই হচ্ছে তার যোজনী। আবার দেখে বলতে পারি যে একটি মৌল অনুগঠনকালে যে কয়টি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাকেও তার যোজনী বলে। অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা, যেমন আমরা জানি অক্সিজেন 2টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি গঠন করে, তার মানে অক্সিজেনের যোজনী 2। হাইড্রোজেন, আবার দেখো ক্লোরিন একটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, সুতরাং ক্লোরিনের যোজনী 1। একটি নাইট্রোজেন 3টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে বন্ধ অণু গঠন করে, সুতরাং নাইট্রোজেনের যোজনী 3। অর্থাৎ এইভাবেও আমরা যোজনীর সংজ্ঞা দিতে পারি। আবার আমরা দিতে পারি এইভাবে যে কোনো একটি মৌল অনুগঠনকালে অষ্টক বা দ্বিত্ব গঠনের জন্য যে কয়টি ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করে সেই সংখ্যাকেও সেই মৌলের যোজনী বলা হয়। এটা একটা নরমাল সংজ্ঞা এবং খুব ভালো সংজ্ঞা, সবার ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো মৌল অনুগঠনকালে, কোনো মৌল একটি পরমাণু অনুগঠনকালে যে কয়টি ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করে সেই সংখ্যাকেও সেই মৌলের যোজনী বলে। সুতরাং এটা একটা ভালো সংজ্ঞা। এখন আমাদের তার আগে শিখতে হবে কি অষ্টক এবং দ্বিতীয় নিয়ম, এটা শিখতে হবে আমাদের। তার আগে আমাদের চলে যায় তো যোজনী এবং যোজিত ইলেকট্রন কি বুঝলাম। যৌগমূলক এবং তাদের যোজনী কি? যৌগমূলক কি বলা হচ্ছে? একাধিক মৌলের একাধিক পরমাণু গুচ্ছ, একাধিক মৌলের একাধিক পরমাণু গুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে। যেমন দেখো, অ্যামোনিয়াম প্লাস
অর্থাৎ নাইট্রোজেন একটা মৌল, হাইড্রোজেন একটা মৌল, নাইট্রোজেনের একটি পরমাণু, হাইড্রোজেনের 4টি পরমাণু মিলে একটি কি করছে, যৌগমূলক গঠন করছে, অ্যামোনিয়াম প্লাস তৈরি করছে। অর্থাৎ এটি একটি যৌগমূলক। অর্থাৎ এবং একটি আয়ন, যেমন যেমন সোডিয়াম প্লাস ওর মতোই আচরণ করতেছে, সুতরাং এটি একটি যৌগমূলক। অর্থাৎ একাধিক মৌলের একাধিক পরমাণু গুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে তাকে আমরা যৌগমূলক বলতেছি। এবং যৌগমূলকের চার্জ সংখ্যায় তার যোজনী, এটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। যৌগমূলকের চার্জ সংখ্যায় তার যোজনী। যেমন দেখো এখানে চার্জ সংখ্যা কত, +1, সুতরাং এর যোজনী 1। অর্থাৎ চার্জ আর যোজনী সমান, ঠিক আছে। অর্থাৎ চার্জ দেখো এর +1, তাহলে যোজনী কত, 1। আবার দেখো ফসফেট PO4 3-, তাহলে চার্জ কত, -3, তাহলে যোজনী কত, 3। নাইট্রেট NO3 সিঙ্গেল মাইনাস, চার্জ কত, -1, যোজনী কত, 1। ফসফোনিয়াম আয়ন PH4 প্লাস, কত চার্জ, +1, সুতরাং যোজনী 1। তারপরে তোমার কি বাইসালফেট আয়ন SO4 সিঙ্গেল মাইনাস, -1, তোমার হলো যোজনী কত, 1। সুতরাং এটা খুব সিম্পল। অর্থাৎ কোন যৌগমূলক আমরা যে বলতেছি সেই যৌগমূলকের চার্জ সংখ্যাই তার যোজনী। ওর যে চার্জ সংখ্যা ওটা তোমার দিতে পারে যে PO4 ফসফেট আয়নের, বাংলায় লিখে দিলাম ফসফেট যৌগমূলকের যোজনী কত, আমি কিন্তু ওখানে কোনো চার্জ দিয়ে রাখলাম না। তার মানে কি, তোমাদের বইতে যে সকল যৌগমূলকগুলো দেওয়া আছে তাদের প্রত্যেকের চার্জ মনে রাখবা, আর চার্জ মনে রাখলে তার অবজেক্টিভের যোজনীও তুমি বলতে পারবা। সুতরাং খুব সিম্পল। তো এই হলো যৌগমূলক এবং যৌগমূলক তার যোজনী আমরা ব্যাখ্যা করলাম। এখন দেখো রাসায়নিক সংকেত লেখার নিয়ম। রাসায়নিক সংকেত, রাসায়নিক সংকেতটা কি, যেমন সাধারণত মৌলের কি হয়, মৌলের অণুর বা যৌগের অণুর যে সংক্ষিপ্ত রূপ সেটাই হচ্ছে রাসায়নিক সংকেত। অর্থাৎ মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপই হচ্ছে রাসায়নিক সংকেত বা সংকেত লেখার নিয়ম। যেমন দেখো আমরা যদি ফসফরাস বলি, একটা মৌলের প্রতীক ফসফরাস, সে একটা পরমাণু কিন্তু P, কিন্তু অণুতে 4টা ফসফরাস পরমাণু থাকে, P4, তার সংকেত, এটা হলো সংকেত, এটা হলো প্রতীক ফসফরাসের। আবার দেখো সালফার, একটা সালফারের প্রতীক সালফার, কিন্তু তার একটা অণুতে 8টি পরমাণু থাকে, S8। আবার দেখো ক্লোরিন, তার একটি অণুতে 2টি পরমাণু থাকে, Cl2, এরকম N2O2, এইটা হচ্ছে মৌলিক অণুর সংকেত, মৌলিক অণুর সংকেত। যদি আমরা যৌগের সংকেত বলি, যেমন পানি বা সোডিয়াম ক্লোরাইড, যেমন পানি H2O, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা, কেন, কারণ অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1, অর্থাৎ যোজনী এক্সচেঞ্জ করে যৌগের সংকেত লিখতে হয়। আবার দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, সুতরাং NaCl, এটাই ওর সংকেত। আবার দেখো আমরা যদি যৌগমূলক নিয়ে আসি, যেমন অ্যালুমিনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম PO4, অ্যালুমিনিয়ামের যোজনী 3, ফসফেটের যোজনী 3, তাহলে যৌগের সংকেত আমরা আরেকটা পদ্ধতি লিখতে পারি, যে সংকেত কি, যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করে যে সর্বনিম্ন অনুপাতটা আসবে সেটা দিয়ে আমরা যৌগের সংকেত লিখতে পারি। অর্থাৎ অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত LPO4, LPO4, এটাই অ্যালুমিনিয়াম ফসফেট। ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়ামের যোজনী তোমার হচ্ছে 2, সালফেট যৌগমূলকের যোজনীও 2, কাটাকাটি, সুতরাং সর্বনিম্ন রেশিও 1:1, অর্থাৎ ক্যালসিয়ামের সালফেট সংকেত এটাই। আমি যদি বলি ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট, এটা কি ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত না, কি, ম্যাগনেসিয়ামের যোজনী 2, ফসফেটের যোজনী 3, সুতরাং ওর 3 এখানে আসবে আর ওর 2 এখানে যাবে, সুতরাং ম্যাগনেসিয়াম ফসফেট এই সংকেত এইভাবে লিখতে হবে, অর্থাৎ 2 ওর পাশে চলে যাবে। সুতরাং Mg3PO4 2, এবং দেখব যে যৌগমূলক হলে যদি কোনো সংখ্যা আসে তাহলে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে 2 3 যেটা আসে সেটা দিব। অর্থাৎ ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত Mg3PO4 2। আমি যদি অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম নাইট্রাইড MgN, এর কি সংকেত হয়েছে, ম্যাগনেসিয়াম নাইট্রাইড, ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সংকেত লেখা হয়নি, এর 2 ওর 3, সুতরাং ওর 3 এই পাশে আসবে, ওর 2 এই পাশে যাবে, অর্থাৎ Mg3N2, এটা হলো ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সংকেত। তো এইভাবে আমরা যে কোনো যৌগের রাসায়নিক সংকেত সহজে লিখতে পারি, অর্থাৎ যোজনী এক্সচেঞ্জ করেই আমরা সাধারণত সংকেত লিখতে পারবো যে কোনো যৌগের। তো এই হলো রাসায়নিক সংকেত এবং সংকেত লেখার নিয়ম, ঠিক আছে, আমরা পড়লাম। এরপরে বলতেছে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত কি। আণবিক সংকেত কি, আণবিক সংকেত হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের তোমার অণুর যে প্রতীক আছে সে প্রতীক এবং যে সংখ্যা থাকবে, অর্থাৎ ওই প্রতীকের বা ওই পরমাণুর যে কটি সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে সঠিকভাবে লেখার নিয়মটাই হচ্ছে আণবিক সংকেত। অর্থাৎ
যেমন H2O, পানিতে দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু আছে, তার সঠিকভাবে সেই প্রতীক এবং তার পাশে সেই সংখ্যাটা লিখে প্রকাশ করাই হচ্ছে আণবিক সংকেত। অর্থাৎ মৌলিক বা যৌগিক পদার্থের তোমার কি প্রতীক সময়ের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আণবিক সংকেত। অর্থাৎ রাসায়নিক সংকেত এক ধরনের আণবিক সংকেত। কিন্তু গাঠনিক সংকেত কি? গাঠনিক সংকেত হচ্ছে তোমার গাঠনিক সংকেত হচ্ছে একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে তার প্রতীক এবং বন্ধনের মাধ্যমে প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে। অর্থাৎ একটি মৌলের অণুতে যে কয়টি পরমাণু থাকে তাদের প্রতীক, এবং সংকেতের মাধ্যমে, এবং তাদের যে সংকেত থাকবে সেই সংকেতের গাঠনিক সংকেত অর্থাৎ বন্ধন চিহ্ন দিয়ে প্রকাশ করা যাবে। অর্থাৎ যেমন আমরা H2O যদি আমরা লিখি তাহলে আমরা দেখো সহজে বুঝতে পারবো, অক্সিজেন দুইটা হাইড্রোজেন আছে, সেই দুইটা হাইড্রোজেন দিয়ে লিখতে হবে, দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। এটা আমরা শিখবো, সমযোজী বন্ধন যখন শিখবো তখন এটা সহজে বুঝতে পারবো। অর্থাৎ দুইটি বন্ধন আছে, সেই বন্ধন দিয়ে প্রতীক দিয়ে লেখার যে নিয়ম, সেটাই হচ্ছে নিয়মটা হচ্ছে কি গাঠনিক সংকেত লেখার নিয়ম। এখন দেখো তাহলে আমরা বলতে পারি একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে তা প্রতীক ও বন্ধনের মাধ্যমে প্রকাশ করাকে তোমার গাঠনিক সংকেত বলে। আর আণবিক সংকেত খুব সহজ। আণবিক সংকেতটা কি? আণবিক সংকেত হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ কোনো অণুতে যে কয়টি পরমাণু থাকে সেই পরমাণুর সংখ্যা এবং প্রতীক লিখে সংক্ষেপে প্রকাশ করা হয় যে সংকেতের সাহায্যে, সেটাই হচ্ছে রাসায়নিক সংকেত বা আণবিক সংকেত। আণবিক সংকেত রাসায়নিক সংকেত কাছাকাছি, সেম। এরপরে দেখো ডুয়েল নিয়ম বা অষ্টকের নিয়ম। যেমন দেখো আমরা সালফিউরিক অ্যাসিড কিভাবে লিখবো। সালফিউরিক অ্যাসিডে দেখো এর এখানে একটা হাত, এর 6টা হাত ও 2টা হাত। তাহলে আমাদের পূরণ করতে হবে সবকিছু। এই যে দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন বন্ড সন্নিবেশ বন্ধন আকারে থাকে, তবে আমরা দুইটা বন্ধন মাধ্যমে দেখাতে পারি। সালফারের এখানে 6টা হাত, সালফারের দেখো ডাবল বন্ড ও আর একটা সিঙ্গেল বন্ড, অক্সিজেনের 2টা হাত পূর্ণ হয়েছে হাইড্রোজেন। তো এইভাবে আমরা সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত লিখতে পারি। অর্থাৎ তার মৌলগুলোর সঠিক মানে সব যতগুলো মৌল আছে সেই মৌলগুলো এবং তার সেখানে যতগুলো হাত আছে বা যতগুলো বন্ধন আছে সেই বন্ধনগুলো দিয়ে আমরা প্রকাশ করেছি, এই জন্য এটা সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। এরপরে দেখো আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে অষ্টক এবং ডুয়েল নিয়ম। অষ্টকের নিয়ম কি? বলা হচ্ছে অনুগঠনকালে কোন একটি মৌল তার বহিস্থ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসের বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জনের প্রবণতাই হচ্ছে অষ্টকের নিয়ম। অর্থাৎ কোন একটি মৌলের বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জনের প্রবণতাই হচ্ছে অষ্টকের নিয়ম। যেমন দেখো ম্যাগনেসিয়াম 12 আমরা একটু আগে দেখছি 2 8 2, এই 2 8 2 তার মানে এর লাস্টে ছিল অষ্টকের পূরণ করতে হলে সে কি করতে হবে, দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করতে পারে অর্থাৎ -2 ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম 2+ হয়ে যাবে এবং তার ইলেকট্রন বিন্যাস হবে 2 8, তার মানে লাস্টে ছিল 8টি ইলেকট্রন হয়েছে। আবার দেখো ক্লোরিন 17 তার কি হবে 2 8 7, তার মানে তার লাস্ট সেলে কত ইলেকট্রন আছে 7টি। সুতরাং সে যদি একটি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে কি হবে, ক্লোরিন মাইনাস কি হয়ে যাবে 2 8 8, অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে এইভাবে ইলেকট্রন ছেড়ে দিয়ে বা ইলেকট্রন গ্রহণ করে 8টি ইলেকট্রন অর্জনের যে প্রবণতা এটাই হচ্ছে অষ্টকের নিয়ম। আর দুইয়ের নিয়ম কি? দুইয়ের নিয়ম বলা হচ্ছে অণুতে যে কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করবে, এটা হচ্ছে দুইয়ের নিয়ম। অর্থাৎ যে কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করবে, সেটা 2টি ইলেকট্রন হতে পারে, আবার 4টি বা 3টি জোড় ইলেকট্রন হতে পারে, বা 2টি জোড় ইলেকট্রন হতে পারে। যেমন দেখো তোমার নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 5টা। তো এইরকম হাইড্রোজেন যদি এসে ইলেকট্রন শেয়ার করে, তার ইলেকট্রনটা শেয়ার করে হাইড্রোজেন যদি বন্ধন তৈরি করে, তাহলে এইভাবে দেখো 3টি জোড় ইলেকট্রন তৈরি হয়েছে, বন্ধন জোড় ইলেকট্রন। অর্থাৎ একটি বন্ধন তৈরি হতে কয়টি ইলেকট্রন প্রয়োজন হচ্ছে,
একটি হাইড্রোজেন তো দিচ্ছে, নাইট্রোজেন আরেকটি শেয়ার করতেছে, অর্থাৎ দুইটি ইলেকট্রন শেয়ার করতেছে। এইভাবে জোড়া জোড়ায় অবস্থান করে যৌগ গঠনের প্রবণতা বা সৃষ্টি করাকেই বলা হচ্ছে দ্বৈয়ের নিয়ম। অর্থাৎ কোন মৌলের বন্ধন গঠনের সময় সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন অর্জনের প্রবণতা বা একাধিক জোড় অবস্থায় থাকার প্রবণতা হচ্ছে দ্বৈয়ের নিয়ম। অর্থাৎ একাধিক জোড় ইলেকট্রন থাকার প্রবণতাই হচ্ছে দ্বৈয়ের নিয়ম। সে দুইটিও হতে পারে, যেমন দেখো তোমার দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন ইলেকট্রন আর একটা হাইড্রোজেন ইলেকট্রন, তার মানে এটি কার ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। সুতরাং এটা সহজে দ্বৈয়ের নিয়ম সবচেয়ে বেশি ফলো করছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো দ্বৈয়ের নিয়ম এটাও ফলো করছে, কারণ একাধিক জোড় ইলেকট্রন রয়েছে। সুতরাং এক বা একাধিক জোড় ইলেকট্রন থাকার প্রবণতাই হচ্ছে দ্বৈয়ের নিয়ম। আর অষ্টকের নিয়ম হচ্ছে 8টি ইলেকট্রন অর্জনের প্রবণতা হচ্ছে অষ্টকের নিয়ম। বন্ধন গঠন কালে সাধারণত অষ্টকের নিয়ম অপেক্ষা দ্বৈয়ের নিয়ম, বিশেষ করে সমযোজী বন্ধনের ক্ষেত্রে দ্বৈয়ের নিয়ম অধিক প্রযোজ্য। কেননা অনেক সময় অষ্টকের সম্প্রসারণ ঘটে, আবার অষ্টকের সংকোচন ঘটে, সেই ক্ষেত্রে অষ্টকের নিয়ম প্রযোজ্য হয় না। সেই ক্ষেত্রে আমরা দ্বৈয়ের নিয়ম দিয়ে, কারণ দ্বৈয়ের নিয়ম বলতেছে কি, যে অণুতে যে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করবে। অর্থাৎ সে 5টি জোড়া হতে পারে, 6টি জোড়া হতে পারে, 3টি জোড়া হতে পারে। 3টি জোড়া হলে কি 3 দুগুণে 6টা হয়, অষ্টক হয় না। আবার 5টি হলে 5 দুগুণে 10টি ইলেকট্রন হয়, অষ্টকের সম্প্রসারণ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দ্বৈয়ের নিয়ম বেশি প্রযোজ্য। কেন? দ্বৈয়ের নিয়ম বলতেছে একাধিক জোড় ইলেকট্রন অবস্থান করবে বন্ধন গঠনকালে। এই হলো অষ্টকের নিয়ম এবং দ্বৈয়ের নিয়ম। এখন দেখো আরেকটি টপিকস আমাদের বাদ আছে, সেটা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস এবং এদের স্থিরতার কারণ। নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় কেন? why and there have another name is noble gas, আদর্শ গ্যাস। কেন আদর্শ গ্যাস বলা হচ্ছে, মানে কেন? যেমন দেখো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি তাহলে কি হয় 1s2। যদি হিলিয়াম নিয়নের যদি করি 1s2 10, 1s2 2s2 2s2 2p6, 6 7 8 9 10 হয়ে গেছে। টোটাল 10টি এভাবে ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস আমরা চ্যাপ্টার 3 তে শিখে আসছি, সুতরাং এটা আগে জানি আমরা। হিলিয়াম নিয়ন আর্গন যদি লিখি তাহলে কি হয়, ইলেকট্রন বিন্যাস করে 3s2 3p6, ঠিক আছে। হিলিয়াম নিয়ন আর্গন। ক্রিপ্টনের কি 4s2 4p6। হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন। জেনন রেডন, এভাবে রেডনের কি হবে, রেডনের হবে 6s2 6p6। অর্থাৎ লাস্ট শেলে দেখো এদের অষ্টক পূর্ণ অবস্থায় আছে, লাস্ট শেলে অষ্টক পূর্ণ, অর্থাৎ 8টি ইলেকট্রন অর্জন এরা আগেই করে ফেলেছে। আর আমরা অন্যান্য মৌলের ক্ষেত্রে দেখছি তারা অর্জন করে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে করে। কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে কি হয়েছে, এদের লাস্টের শেলে অলরেডি অষ্টক পূর্ণ এবং হিলিয়ামের ক্ষেত্রে দ্বিত্ব গঠন করে রয়েছে। অর্থাৎ হিলিয়াম দ্বৈয়ের নিয়ম ফলো করে আছে আর ওরা অষ্টকের নিয়ম ফলো করে আছে। সেই জন্য এরা রাসায়নিক বিক্রিয়ায় আর অংশগ্রহণ করে না। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় বা কোনো ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার বা কোনো কিছু এদের প্রয়োজন হয় না, কারণ এরা অলরেডি অষ্টকের নিয়ম পূরণ করে রয়েছে এবং হিলিয়াম দ্বিত্ব গঠন করে রয়েছে, যার কারণে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ না করে না। সেই জন্য এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। কেননা অন্যান্য গ্যাস এদেরকে ফলো করে এদের মতো হতে চায়, যার কারণে এরা নোবেল গ্যাস, আদর্শ গ্যাস বলা হয় এদেরকে। এবং নিষ্ক্রিয়তার কারণ নিশ্চয়ই আমরা বলতে পারবো এখন, যে লাস্টের শেলে অষ্টক পূর্ণ আর হিলিয়ামের দ্বিত্ব গঠন করে রয়েছে, তাই এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেজন্য এদেরকে নিষ্ক্রিয় বলা হয় বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। ওকে, তো বয়স দেখো বা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকে আমরা কি শিখলাম, রাসায়নিক বন্ধনের যাওয়ার আগে, রাসায়নিক বন্ধন শেখার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিকস যেগুলো আমাদের না জানলে রাসায়নিক বন্ধন আমরা বুঝতে পারবো না, সেগুলো আমাদের শিখতে হচ্ছে। কি যোজিত ইলেকট্রন এবং যোজনী কি, এটা আমরা পড়েছি অলরেডি। যোজিত ইলেকট্রন কি আরেকবার একটু বলে যায়, দেখো সর্বশেষ কক্ষপথে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে কটি ইলেকট্রন থাকে তাকেই তার যোজিত ইলেকট্রন বলে। আর কোনো মৌল অনুগঠনকালে যে কয়টি অন্য পরমাণু বা মৌলের সাথে যুক্ত হতে পারে বা যুক্ত হওয়ার ক্ষমতা প্রদর্শন করে সেটা তার যোজনী। আরেকবার বলি, কোনো মৌল কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাকেও তার যোজনী বলে। আবার আরেকটা দেখো, যে কোনো মৌল অনুগঠনকালে যে কয়টি ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করে সেই সংখ্যাকেও তার যোজনী বলে। যৌগমূলক কি, একাধিক মৌলের একাধিক পরমাণু গুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে। আর যৌগমূলকের 4 সংখ্যাই তার যোজনী।
রাসায়নিক সংকেত লেখার নিয়ম আমরা পড়েছি যে রাসায়নিক সংকেত লিখতে গেলে তাদের যোজনী অর্থাৎ দুইটা মৌল হোক বা একটা মৌল একটা যৌগমূলক হোক বা দুইটা যৌগমূলক হোক, তাদের যোজনী এক্সচেঞ্জ করে বা ওর যোজনী ওর পাশে ওর যোজনী ওর পাশে লিখে আমরা সংকেত প্রকাশ করে থাকি। আর যোজনীর মধ্যে যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করে সর্বনিম্ন যে রেশিওটা আসবে সেটাই উভয় পাশে লিখতে হবে, এক্সচেঞ্জ করে উভয় পাশে লিখতে হবে, তাহলে তাদের রাসায়নিক সংকেত লেখা হয়ে যাবে। আণবিক সংকেত, গাঠনিক সংকেত কি আমরা বললাম? আণবিক সংকেত হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপ, যেখানে তাদের যে পরমাণু থাকবে এবং পরমাণুর যে সংখ্যা থাকবে তা সঠিক রূপে লিখে প্রকাশ করাই হচ্ছে আণবিক সংকেত। আর গাঠনিক সংকেত লিখতে গেলে আণবিক সংকেতের মতো লিখতে হবে, কিন্তু তাদের বন্ধন সংখ্যা যে কয়টা থাকবে সেই বন্ধন অনুযায়ী লিখতে হবে, সংখ্যা দিয়ে লিখতে হবে, সেটা হলো গাঠনিক সংকেত। আর অষ্টকের নিয়ম বা দুইয়ের নিয়ম কি? অষ্টকের নিয়ম বলতেছে যে কোনো মৌলের অনুগঠনকালে, কোনো মৌল অনুগঠনকালে তাদের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জনের প্রবণতা, অর্থাৎ 8টি ইলেকট্রন অর্জন করতে চায়, সেই প্রবণতাই হচ্ছে অষ্টকের নিয়ম। আর কোনো মৌল তার সর্বশেষ কক্ষপথে কি 2টি ইলেকট্রন অর্জনের প্রবণতা বা এক বা একাধিক জোড় ইলেকট্রন থাকার প্রবণতা, এক বা একাধিক জোড় ইলেকট্রন হতে পারে, সেই জোড় ইলেকট্রন থাকার প্রবণতাই হচ্ছে দ্বিতীয় নিয়ম। আর নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় কেন সেটা আমরা একটু বললাম যে নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে কি আছে? হিলিয়ামের ক্ষেত্রে দ্বিত্ব গঠন করে আছে। আর অন্যান্য নিষ্ক্রিয় সময় অর্গানোসন পর্যন্ত সর্বশেষ অর্গানোসন হলে কি হবে? 7s2 7p6, ঠিক আছে? তো সুতরাং সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করে আছে, যার কারণে এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এর জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্ত আজকে আমাদের পড়া। ভালো থাকবে সবাই।